আজকে এখানে আসার উদ্দেশ্যটা হচ্ছে এইখানে বনের অবস্থা কি তা দেখা। হাতি তো আমার ভাষা বুঝবে না, আপনারা বুঝবেন। হ্যাঁ? হাতির উপযোগী জায়গা কতটুকুন আছে বা কতটুকুন জায়গা হাতির উপযোগী করলে হাতি ওই জায়গা থেকে আর বের হয়ে আসবে না, এটা বোঝা। এটাই হচ্ছে যুগোপযোগী কথা, এটাই হচ্ছে বৈজ্ঞানিক কথা। এখানে আবিষ্কারের কোনো প্রয়োজন নেই। বিশ্বের বহু জায়গাতেই হাতি এবং মানুষ সহাবস্থান করছে, কখনো কোনো কনফ্লিক্ট হচ্ছে না। আমাদের হচ্ছে জায়গা কম থাকার কারণে এবং খাওয়া কম থাকার কারণে হাতির যেটুকুন জায়গা হাঁটার কথা দৈনন্দিন এবং যেটুকুন খাওয়া পাওয়ার কথা ওইটুকুন সে হাঁটতে পারে না, খেতে পারে না বলেই সে লোকালয়ে চলে আসে। লোকালয়ে আসার পরে তার জীবনটা কি খুব আনন্দের হয়? তা তো হয় না, তার জীবনটাও খুব কষ্টের হয়। এখন আমরা কি করলে হাতি আর লোকালয়ে আসবে না সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আমি দায়িত্ব নেয়ার পরে 2 সপ্তাহে 12টি হাতি মারা গেছে। এটা কোনো স্বাভাবিক ঘটনা না। তার মানে এই সমস্যাটা বহুদিন যাবৎ অবহেলিত হতে হতে একদম চরমে পৌঁছে গেছে, যার ফলটা এখন আমরা দেখছি। এখন হাতিকে সৃষ্টির সেরা জীব বলা হয় নাই, মানুষকে বলা হয়েছে। কাজে মানুষ এখন সৃষ্টির সেরা জীব হয়ে কি করলে হাতি ভালো থাকবে, কি করলে হাতি আর আসবে না, কি করা যাবে না, এটা আমাদেরকে বুঝতে হবে। ওইটা বুঝবার জন্যই আমি এসেছি। আমি একটা ছোট উদাহরণ দিই। আমাদের একটা চট্টগ্রামে এলাকা আছে কেইপিজেড, সেখানেও এরকম সারাক্ষণ হাতি মানুষ মারামারি। শেষ পর্যন্ত ওইখানে আমরা এলিফ্যান্ট রেসপন্স টিম করে দিলাম, তাদেরকে প্রশিক্ষণ দিলাম। ছোট ছোট কতগুলো কাজ। ইন্ডাস্ট্রির ভিতরে যদি সারাক্ষণ হুইসেল বাজান, হাতি বিরক্ত হতে থাকে। সকালবেলা হাতির সাথে সেলফি তুলবেন, হাতিকে যদি আগুন ছুঁড়ে মারেন, বল্লম দিয়ে তাড়া দেন, ও ভয়ও পায়, তখন চলে যায়, কিন্তু ওর যে মনস্তত্ত্ব, রাগ হয়, পরে এসেও মেরে ফেলে। এটা কোনোভাবেই কাম্য না যে মানুষ মারা যাবে। এখানে তো সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই আমার নেই। এটাও কাম্য না যে হাতি মারা যাবে। সেইখানে বৈজ্ঞানিকদের থেকেও বড় হচ্ছে কমিউনিটি গ্রহণ করবে এমন কি কি কাজ আমরা করতে পারি। বিজ্ঞানী দিয়ে এই সমস্যার খুব একটা সমাধান হবে না, এটা নতুন বিজ্ঞান আবিষ্কারের কিছু নাই। আমাদের সাথে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন বন্যপ্রাণী বিশেষজ্ঞ আমরা নিয়ে এসেছি ওনাকে, যে হাউ ডু উই অ্যাড্রেস ইট। এখন এখানে আপনাদের সহায়তা আমাদের লাগবে। এটা খালি বন বিভাগের দায়িত্ব না। অনেকেই মনে করে কি পরিবেশটা খালি পরিবেশ মন্ত্রণালয়ের দায়িত্ব। সরকারের অন্য মন্ত্রণালয় যদি আমার কাছে আসে 10টা পাহাড় কেটে রাস্তা বানায় ফেলাবো, তাহলে সরকারের পরিবেশ দর্শনটা কি আমাকে বলেন। এটা ওই মন্ত্রণালয় ঠিক করবে যে পাহাড়গুলো কাটবো কেন, আমি পাহাড়গুলো কাটা ঠিক কিনা। কারণ সরকার তো বলছে, দেশের আইন তো বলছে পাহাড় কাটা যাবে না। সেটা আমাদের সকলকেই ওন করতে হবে। আমরা একটা সমাধানের জন্য এসেছি, সেই সমাধানটা হাতিকেও বাঁচিয়ে রাখবে, মানুষকেও বাঁচিয়ে রাখবে, এরকম একটা সমাধানের দিকে আমাদের যেতে হবে। হাতিগুলোকে তো আমরা অন্য কোনো উপায়ে সরাতে পারবো না এখান থেকে। তাহলে আমরা সহাবস্থান কি করে করতে পারি, এটা এলাকাবাসীর কথা শুনবো। তাদের যে ক্ষতিপূরণের দাবিগুলো আছে এগুলো পূরণ হতে কত সময় লাগে এটা বুঝবার চেষ্টা করব। কতগুলো ক্ষতির তো পূরণ হয় না। একটা হাতি মরে গেলেও তার ক্ষতিপূরণ নেই, মানুষ মরে গেলেও তার ক্ষতিপূরণ নেই। কাজে হাতি মানুষের সহাবস্থানটাই হচ্ছে সমস্যার সমাধান। সেটা আমরা কি করে করতে পারি, এলাকার লোকে কি মনে করে, সেটা শুনে গিয়ে আমরা আমাদের কার্যক্রম করব। আপনারা অস্থির হবেন না, আমি সবার কথা শুনবো এবং সরকার পরবর্তী সময় 5 তারিখের পরে পাহাড় এবং এই এলাকা প্রচুর পরিমাণ কাটা হয়েছে এবং এখান থেকে পাথর উত্তোলন করা হয়েছে, বালু উত্তোলন করা হয়েছে। প্রশাসন বারবার মোবাইল কোড দেওয়ার পরে প্রশাসনের পক্ষে আসলে সবকিছু বাদ দিয়ে তো সম্ভব না। এই বিষয়ে আপনাদের কোনো কংক্রিট কোনো ব্যবস্থা নিবেন কি? আচ্ছা, আপনারা আমাকে দেখলে পরিবেশে যাবতীয় প্রশ্ন করেন, কারণ আমি যেহেতু বেলা করতাম, আমি সব ধরনের পরিবেশ নিয়ে করতাম। কিন্তু এখন সমস্যা হচ্ছে সবকটা বিষয় আমার অধিভুক্ত না। যেমন বালু ভূমি মন্ত্রণালয়, পাথর খনিজ সম্পদ মন্ত্রণালয়। সাদা পাথর উত্তোলনটা আমরা আগে বন্ধ করতে পেরেছিলাম। হ্যাঁ, এখন 5ই আগস্টের পরবর্তী কনটেক্সটটা যদি আপনারা বিবেচনায় নেন, 5ই আগস্টের পরবর্তী কনটেক্সটটা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আসলে মাঠে ছিল না। তাদেরকে মাঠে ন্যূনতম পর্যায়ে ফিরিয়ে আনতে 3.5 থেকে 4 মাস সময় লেগেছে। এবং তারপর থেকে যেখানেই বালু উত্তোলনের কথা শুনেছি, অনিয়ন্ত্রিত পাথর উত্তোলনের কথা শুনেছি, রাত 12টা হলেও ফোন করেছি, ভোর 3টা হলেও ফোন করেছি। এখন তারা অনেক বেশি সংগঠিত, সে তুলনায়
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আর প্রশাসন অতটা সংগঠিত না। যেমন যে কোনো একটা বিষয়ে কথা বলতে গেলে ডিসি কি বলেন আর বন বিভাগ কি বলেন, এর মধ্যে বৈসাদৃশ্য থাকবে কেন? তারা একসাথে জাতির সাথে কথা বলতে পারবে না কেন? আমরা যতটুকু ইউএনও মহোদয়ের কাছে শুনলাম যে ওনারা অভিযান করেছেন এবং এই মুহূর্তে বালু আর পাথর উত্তোলন বন্ধ আছে। যেহেতু এই মুহূর্তে বন্ধ আছে, তার মানে নিশ্চয়ই ক্রমাগত অভিযোগের কারণেই একটা প্রেক্ষিতে তারা বন্ধ আছে। তারা যদি আবার অনিয়ন্ত্রিত বালু উত্তোলন করে, পাথর উত্তোলন করে, আমাদেরকে জানাবেন। আমরা সরকারকে আলাদা আলাদা ফ্যাকশনে দেখার সুযোগ নেই, ডিসি আর বন বিভাগকে আলাদা দেখার সুযোগ। সরকারের একটাই দর্শন, একটাই নীতি, সেটা অনুযায়ী আমাদেরকে আগাতে হবে। অনিয়ন্ত্রিত বালু আর পাথর উত্তোলনের বিরুদ্ধে শুধু শেরপুর না, গোটা বাংলাদেশের 64 জেলা প্রশাসক, 8 জন ডিভিশনাল কমিশনার, 64 এসপি সবাইকে নিয়ে আমরা সপ্তাহ দুয়েক আগে বসে 10 দফা নির্দেশনা দিয়েছি। বালু উত্তোলন যদি অনিয়ন্ত্রিত হয় বন্ধ করে দিতে হবে। বালু না থাকলে 10 বছর আগে সার্ভে বেসিসে বালু মহল ঘোষণা করা যাবে না। এবং বালু মহলের যখন ধরতে আসা হয়, শ্রমিক ধরে নিয়ে যায়। শ্রমিক ধরে নিয়ে গেলে তো কোনোদিন লাভ হবে না। শ্রমিকের পিছনে কে কাজ করছে, জেলা প্রশাসনকে আর পুলিশ প্রশাসনকে সেটা জানতে হবে। খালি রিপোর্টে লিখে দিলে হবে না, গিয়েছিলাম অপরাধী পাই নাই, ভেকু নিয়ে চলে এসেছি, এটা কোনো গ্রহণযোগ্য রিপোর্ট না। এরকম রিপোর্ট সরকার আর গ্রহণ করবে না। তাদেরকে বলতে হবে যে এই বালু উত্তোলন আর পাথর উত্তোলনের পিছে কারা আছে, এই নাম মুখে আনতে হবে এবং তারপরে তাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা গত রাতেও ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে।